ওয়াটগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। একদিনের মধ্যেই ওয়াটগঞ্জে মহিলার দেহাংশ উদ্ধারের কিনারা করলো কলকাতা পুলিশ। শুধু মহিলার পরিচয় নয়, প্রাথমিকভাবে সন্দেহভাজন খুনিকেও চিহ্নিত করেছে পুলিশ। কি খবর আসছে পুলিশ মারফত, কি তথ্য সামনে আসছে? সরাসরি আমাদের রিপোর্টার অরিত্র এই মুহূর্তে লাইভ রয়েছে, জানবো তার কাছ থেকে। অরিত্র, দেখো একদমই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু কলকাতা পুলিশের হাতে বেশ কিছু তথ্য মিলেছে। ওয়াটগঞ্জের এই মহিলা, যার নাম দুর্গা সরখেল, ইতিমধ্যেই দেহ চিহ্নিতকরণ করেছে তার পরিবারের লোকজনেরা। তার মৃত্যুর ঘটনার একটি কারণ হিসেবে যেগুলো উঠে আসছে, প্রথমত যেটা জানতে পারা যাচ্ছে যে শার্প কাটিং মার্ডার, অর্থাৎ প্রচণ্ড ধারালো একটি অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে। প্রথমে গলা কাটা হয় এবং তারপরে তার খুন নিশ্চিত করতে দেহের প্রত্যেকটি অংশ পার্ট করে কাটা হয়েছে। এখনও পর্যন্ত যে কটি অংশ উদ্ধার হয়েছে, পায়ের পাতা, মাথা এবং একটি হাত উদ্ধার করা গেছে, বাকি অংশ কিন্তু এখনও পুলিশের তরফ থেকে উদ্ধার করা যায়নি। দেখো মূলত এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনার পিছনে ইতিমধ্যে ওয়াটগঞ্জ থানায় ডেপুটি কমিশনার পোর্ট যিনি আছেন, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন তার পরিবারের লোকজনদেরকে। এছাড়াও যেটা সূত্র মারফত উঠে আসছে যে এই যে মহিলা অর্থাৎ দুর্গা সরখেল, তার স্বামী ধনী সরখেল, যিনি কিন্তু মূল সন্দেহভাজনের তালিকায় রয়েছে এবং ঘটনার পর থেকেই কিন্তু তিনি পলাতক। যদিও পুলিশের তরফ থেকে এই ঘটনাকে ঘিরে স্পষ্টত এখন কিছুই জানানো হচ্ছে না, শুধুমাত্র দেহ যে শনাক্তকরণ হয়েছে সেই বিষয়টি সামনে আনা হয়েছে এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টটিকে সামনে আনা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যেটা স্পষ্টতা জানানো হচ্ছে, যেহেতু তদন্ত চলছে, ইনভেস্টিগেশন প্রসেস শুরু হয়েছে, সেই কারণে তদন্তের স্বার্থে আরও বেশ কিছুটা গোপনীয়তা বজায় রাখতে চাইছেন লালবাজারের কর্তারা। তবে সব মিলিয়ে দেখো নিঃসন্দেহে এটা বলাই যায়, ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই মহিলার যে পরিচয়, তার যে নাম, তা কিন্তু উদ্ধার করতে পেরেছে পুলিশ। তুমি নজর রাখো, তোমার মাধ্যমে অবশ্যই আমরা দর্শকদেরকে আপডেট দিতে থাকবো। ধন্যবাদ। তবে এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখি। আজকে সেকেন্ড ব্রেকিং নিউজে, আগামীকাল রাজ্যে আসার আগে প্রধানমন্ত্রীর বড় বার্তা। ঘুষের টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। চাকরি পেতে ঘুষ দিতে হয়েছিল আর সেই টাকা ফেরাবেন মোদী। ইডির উদ্ধার করা 3000 কোটি টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন। চাকরি পেতে যাদের ঘুষ দিতে হয়েছে তাদের খুঁজতে বলেছি, গরিবের টাকা প্রমাণ হলে টাকা ফেরাতে বলেছি, বিজেপি কর্মীদের বললেন প্রধানমন্ত্রী। আর একই সঙ্গে ভোটে জিততে দলীয় কর্মীদের বুথ আঁকড়ে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। যারা বুথের লড়াই জিতবে তারাই ভোটে জিতবে। ভোটে সাফল্য পাওয়ার রসায়নও কর্মীদের জানালেন প্রধানমন্ত্রী। हमने जो यानी ईडी ने पश्चिम बंगाल में से जो करीब 3000 करोड़ रुपया अटैच किया हुआ है, और मैंने कहा है कि भाई जरा ढूंढ के निकालो। किसी ने चाकरी के लिए रिश्वत दी, किसी ने 1 लाख रुपया दिया, किसी ने 50,000 दिया, और हर एक का रेट था। तो मैंने कहा है कि पैसे उन गरीबों के अगर प्रूफ हो जाएगा तो हाँ ये इसी का पैसा गया है, तो उसको पैसा वापस दिलवाने वाला हूं मैं। मेरा सुझाव है कि आपने अपने बूथ के जो कार्यकर्ता है ना, 3 लोगों की एक टोली बनानी चाहिए, और हो सके तो उसमें 1 या 2 महिलाएं होनी चाहिए, और एक टोली को 10 या 15 परिवार दे देने, और उसको बोलना चाहिए कि मतदान तक आपको इस 15-20 जो भी परिवार दिए बस उसी में काम करना है। उनके घर जाना, उनके घर से बैठना, हमने उनका वोट पक्का करना होता है। जो पोलिंग बूथ जीतता है वही लोकसभा जीता है, वही हिंदुस्तान का चुनाव जीतता है। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এখনো বাংলাকে চেনেননি তার প্রমাণ, বাংলার মানুষ যখন বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে বর্জন করার জন্য মনস্থির করে নিয়েছে, তখনও তিনি স্বপ্ন দেখছেন যে বাংলার মানুষের ভরসা বাড়ছে বিজেপির ওপর। এটা থেকে প্রমাণ হয় বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মাটিকে তিনি এখনো চিনে উঠতে পারেননি। যা তৃণমূল বলে, যা বিজেপির তৃণমূল থেকে ছাট মাল যারা বিজেপি হয়েছে তারা বলে, প্রধানমন্ত্রী সেই ভাষায় কথা বললেন। বুথ জিতলে ভোট জেতা হবে, তবে নাকি ইন্ডিয়া জিতবে। তারপরে যেভাবেই হোক ভোট দখল করো। প্রধানমন্ত্রীর এই কথা চূড়ান্তভাবে অসাংবিধানিক। এবারে প্রধানমন্ত্রী পদবাচ্য নয়, উনি নিজেকে হালকা করতে করতে মণ্ডলের বিজেপি কর্মীদের চাইতেও তলায় নামিয়ে এনেছেন। আমি ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা করছি।
কোচবিহারের পর বীরভূম লোকসভা নির্বাচনের মুখে আরও এক জেলার নেতাদের কঠিন হোমওয়ার্ক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কি টনিক দিলেন? বীরভূমের নেতাদের জানিয়ে দিলেন যে ভোটের লিড কম হলে পরের নির্বাচনে টিকিট মিলবে না। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জেলার দুটো আসনেই জয়ের ব্যবধান বাড়ানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির অবশ্য বক্তব্য, ফল কি হতে যাচ্ছে তা আন্দাজ করেই শেষ চেষ্টা করছেন তিনি। আগামী 13ই মে চতুর্থ দফায় ভোট পড়েছে বীরভূমে। অনুব্রতকে ছাড়াই এবার মহারণে নামতে হচ্ছে তৃণমূলকে। তার মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা ভোটের মুখে যা শুধু দলের পক্ষে অস্বস্তির নয়, উদ্বেগেরও। এই পরিস্থিতিতে জেলার বাছা বাছা 180 জন নেতাকে নিয়ে বুধবার সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক। বৈঠকে কি বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি? লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, জেলায় কোনোভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনা যাবে না। যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কথা থাকে তাহলে শোনা হবে অবশ্যই সেটা লোকসভা নির্বাচনের পর। এবং বীরভূম জেলার দুটি লোকসভা নির্বাচনেই লক্ষাধিক ভোটে জয়লাভ করতে হবে, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, বীরভূমে ভোটে খারাপ ফল হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে পুরসভা বা পঞ্চায়েতে ভোটের লিড কম থাকবে সেই এলাকার বুথ সভাপতি, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরের নির্বাচনে তাকে আর টিকিট দেওয়া যাবে না। প্রমোশন যেমন আছে তেমন ডিমোশনও আছে। কার্যত তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, পদ ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়, এবং এই পদ ধরে রাখতে গেলে লোকসভা নির্বাচনে প্রত্যেক নেতাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। তিনি একটা কথা যেটা বলেছেন যে নির্বাচনে ভালো ফল করলে ভালো পুরস্কার পাওয়া যাবে, খারাপ ফল হলে তিরস্কার হবে। যে যা যেখানে আছেন সেই অবস্থায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আগে দলকে নির্বাচনে বৈতরণী পার করুন, তারপরে অন্য আলোচনা হবে। বৈঠক শেষে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট জানিয়ে দেন, বীরভূম জেলার দুটি লোকসভা আসন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকে আগামী দিন বাড়বে, বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরো শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। সারা পশ্চিমবঙ্গের জনগণের যা মুড আছে তাতে বীরভূম বা বোলপুর বলে কিছু না। ওনার যিনি উপদেষ্টা তিনিই বলেছেন যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি তাক লাগানো ফল করবে। বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। তা নিয়ে তৃণমূল সেনাপতির কি বক্তব্য? তারা কাকে প্রার্থী করবে, কাকে সভাপতি করবে, কাকে এমএলএ ভোটে দাঁড় করাবে, কাকে লোকসভা ভোটে দাঁড় করাবে, তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মানুষের জবাব দেবে। মানুষের কাছে প্রতিটা পদক্ষেপই মানুষ দেখছে। তিনি নিজের প্রার্থীর আত্মদর্শন না করে ভিন দলের প্রার্থী নিয়ে বলছেন, মানে প্রমাণ হচ্ছে আমাদের প্রার্থী জোরদার হয়েছে এবং আমাদের প্রার্থী তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে হারাতে সক্ষম হবে। বৃহস্পতিবারই উত্তরবঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে বীরভূমে দাঁড়িয়ে আবাস মনরেগা প্রকল্পের টাকা নিয়ে আরেকবার শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরও দেয় বিজেপি। 21 সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি 100 দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার, আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে, এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছে। হরিদাস পাল, হরিদাস পাল নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার তার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। সব মিলিয়ে দিন যত গড়াচ্ছে তাপমাত্রার সঙ্গেই কেষ্টভূমে পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের পারদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রতর পাশে বরাবরই থেকেছে তৃণমূল। প্রকাশ্য মঞ্চ থেকে অনুব্রতর সমর্থনে গলা চড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এবার অনুব্রতর সমর্থনে এগিয়ে এলেন অভিষেক ব্যানার্জি। তার দাবি, বিজেপিতে যাননি বলেই জেলে রয়েছেন অনুব্রত। অনুব্রত গ্রেফতার হলেও এখনো কেন বন্ধ হয়নি গরু পাচার? কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন অভিষেকের। অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেত। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠানি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে। জোড়া মামলার অস্বস্তি,
এবার বিজেপিকে পাল্টা আক্রমণের পথে মহুয়া মৈত্র। বিজেপির দরজা খোলা, না এলেই পরের বার তিহার। এক্স মাধ্যমে পোস্ট মহুয়া মৈত্রর। গ্রেফতারির আশঙ্কায় মহুয়াকে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখতে বললেন তার মা। মহুয়া গ্রেফতার হলে তিনি মহুয়ার হয়ে মনোনয়ন জমা দেবেন, মহুয়াকে জানিয়েছেন তার মা। মহুয়া তার মাকে শেরনি সম্বোধন করে হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ পোস্ট করেছেন এক্স মাধ্যমে। 25 জন বিরোধী পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেটিং এজেন্সির কেস ছিল, তাদের মধ্যে 25 জনের মধ্যে যারা বিজেপিকে জয়েন করেছে 23 জনের মধ্যে তাদের এগেনস্টে যা যা কারবাই চলছিল সেগুলো হয় বিজেপি বন্ধ করিয়ে দিয়েছে, নয়তো টেম্পোরারি স্থগিত করিয়ে দিয়েছে। আমি সেই ব্যাপারে পোস্ট করি। লিপস্টিক ঘুষ দেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ দেয়, লোকের কুকুর চুরি করে। ওরা রাজমাতা জিতবে 2 লাখ ভোটে, 2 লাখ ভোটে জিতবে, আর ওকে বলবো কাপড় চোপড় গুছা। নজর আছে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চরমে রাজ্যপাল সংঘাত। বিশ্ববিদ্যালয়ের ওপর নিয়ন্ত্রণের কোনো অবকাশ নেই রাজ্য সরকারের, সাফ বার্তা রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের। রাজ্য সরকারের নির্দেশিকার পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যপালের। 18 পাতার রিপোর্ট কার্ডকে রাজ্যকে তুলোধনা করেছেন সিভি আনন্দ বোস। রাজ্য সরকার কোনো উপাচার্যকে নিয়োগ বা পুনর্নিয়োগ করতে পারে না। অপসারিত উপাচার্যদেরকে দেওয়া সব নির্দেশ অবৈধ। রিপোর্ট কার্ডে শিক্ষামন্ত্রীর নির্দেশকে চ্যালেঞ্জ আচার্যের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চরমে রাজ্যপাল সংঘাত, এবং এই সংঘাতের জল কতদূর গড়াবে এটা এখন বড় একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে। কারণ বিশ্ববিদ্যালয়ের ওপর নিয়ন্ত্রণের কোনো অবকাশ নেই রাজ্য সরকারের, সাফ বার্তা দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের নির্দেশিকার পাল্টা রিপোর্ট কার্ড দিয়েছেন রাজ্যপাল, এবং 18 পাতার সেই রিপোর্ট কার্ডে কার্যত রাজ্যকে তুলোধনা করেছেন সিভি আনন্দ বোস। রাজ্য সরকার কোনো উপাচার্যকে নিয়োগ বা পুনর্নিয়োগ করতে পারে না। অপসারিত উপাচার্যদেরকে দেওয়া সব নির্দেশ অবৈধ। রিপোর্ট কার্ডে শিক্ষামন্ত্রীর নির্দেশকে চ্যালেঞ্জ আচার্যের। 20 বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুরনো নিয়ম ফিরছে কলকাতা পুরসভায়। আগে কোনো অবৈধ নির্মাণ চিহ্নিত হলে সেখানে কলকাতা পুরসভা নজরদারির জন্য একজনকে রাখা হতো, যাতে সেই নির্মাণ কাজ আর না হয়। কিন্তু তাদের অবসরের পর বন্ধ হয়ে যায় সেই পদ। গার্ডেন রিচ কাণ্ডের পর ফের সেই পুরনো নিয়ম ফেরাতে চলেছে কলকাতা পুরসভা। তবে পুরনো নিয়ম ফিরলেও কিছু রদবদল করা হয়েছে তাতে। যে সমস্ত অবৈধ নির্মাণগুলিকে চিহ্নিত করা হবে তার নজরদারির জন্য রাখা হবে বেসরকারি সংস্থার গার্ডকে। দ্রুত এই পদ্ধতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। যেহেতু আমাদের আগে ছিল, এটা অনেক বছর আগে একটা ছিল যে কর্পোরেশনের কিছু স্টাফ গার্ড হয়ে থাকতো, সেটা বহুদিন ধরে যেহেতু সেই প্রথাটা উঠে গেছে, তারাও রিটায়ার করে গেছে, সেটা উঠে গেছে। আমরা তাই এখন যারা এজেন্সির মাধ্যমে গার্ড পোস্টিংগুলো করছি, যাতে ধরুন একটা বাড়ি হয়ে রয়েছে ইলিগাল, সেটা 400 একটা হেয়ারিং হচ্ছে, হ্যাঁ, বা একটা ফ্লোর, তারা লোক ঢুকিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট গার্ডগুলো থাকলে লোক ঢোকাতে হয়, লোক ঢোকাতে গেলে সেই গার্ড দৌড়ে গিয়ে পুলিশের সাহায্য নিতে পারে। কাজটা বন্ধ। এটা কতদিন আগে উঠে গেছে, মানে এই প্রথাটা কতদিন আগে? এটা ধরুন 20 বছর আগে। গরমের তীব্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা। সপ্তাহের শেষে তাপপ্রবাহের দাপট আরও বাড়বে। শনি রবি রাজ্যের 10 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। 42 ডিগ্রিতেও পৌঁছতে পারে বাঁকুড়া পুরুলিয়ার পারদ। আর শুক্রবার 39 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার তাপমাত্রা। রবিবার রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুরের পর স্বস্তির বৃষ্টির আশা করা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতেই কমতে পারে গরম। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো ওয়েদারের আপডেট। গরমের তীব্রতা দক্ষিণবঙ্গ জুড়ে এবং হলুদ সতর্কতা সপ্তাহের শেষে, মানে একটা ভালো রকম তাপপ্রবাহের দাপট কিন্তু থাকতে চলেছে। শনি রবি রাজ্যের 10 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বাঁকুড়া পুরুলিয়ার পারদ। আর শুক্রবার 39 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে।